সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা 6 বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন। তারই পরিচিত এক দল এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা। খবরটা সংগ্রহ হতে না হতেই হইচই করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বললেন, ভালোই হলো মশাই আপনার, আপনি এখন একছত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। সম্রাট, একছত্র, এইসব ভালো কথা শোনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। তাই একখানা কুপেতে উপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং কথা স্বীকার করতে লজ্জা নেই যে সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অন্তত জোলো বলে মনে হয় আমার। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু ঊর্ধ্ব লোকবিহারী সাহিত্যিক মহারথীটি যদি হঠাৎ জিজ্ঞেস করেন তার কী বই আমি পড়েছি, তাহলে আমি গেছি। মানসাংকে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তির অনুভব করলাম। সন্দেহ কি, বেশ নিজের মতো বিছানা পেতে নিলাম, গুছিয়ে নিলাম জিনিসপত্র। তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলাম সিগারেটে। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ল সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি। পরপর উল্কা বেগে যখন ট্রেনটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল। হঠাৎ মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট্ট কামরাটুকুর ভেতরেই নয়, এই বিরাট ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই। একটা অতিকায় ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটাও সে কথা জানে না। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলাম, আলো জ্বেলে দিলাম, আর তীক্ষ্ণ তীব্র আলো একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে হাসি পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে। সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলোর জেলে রেখে শুয়ে পড়লাম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বাললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম, অথচ আলো নিভিয়ে দিতে সাহস হচ্ছে না, পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুড়ে ভাবনা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমোনোর সাধনা শুরু করলাম। সেও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই একটা নতুন ভাবনা পেয়ে বসল। বেশি জোরে যাচ্ছে না গাড়িটা? বড় বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো। অন্ধকারের ভিতর দিয়ে অন্ধের মতো ছুটেছে ট্রেনটা। পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন নিশীথ যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নেই। কে বলতে পারে কোথায় আগলা হয়ে আছে একটা ফিশ প্লেট, কোথাও ব্রিজের পিলারের ধারে ফাটল। মুহূর্তের ভিতরে লাইন থেকে ছিটকে যেতে পারে ট্রেনটা। তারপর কি আশ্চর্য!
কেন এ সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? আবার আমি নিজের উপরে বিরক্ত হয়ে উঠলাম। প্রতিদিন প্রতি রাত এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষে ছুটে বেড়াচ্ছে। তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চাইতেও বেশি রেল কোম্পানির, যারা এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের। কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম। টয়লেটে ঢুকে মাথায় ঠান্ডা জল দিলাম খানিকটা। একা গাড়িতে এইভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয়। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড, যার জন্যই এই সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসেছে। দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ির অন্ধকার করে আবার শুয়ে পড়লাম। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা আবার বুকের উপরে এসে চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথাও কি যেন ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে। আজ হোক কাল হোক, এই গাড়িতে হোক আর পরেই হোক। আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আমি একা নেই, আমার সঙ্গে আর কেউ, অথবা আর একটা কিছু চলছে। আমার এই বাতটার নিচে সে যদি গড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই আরও দুটো জল জলের চোখ আমি দেখতে পাবো। কিন্তু এবার আমি নিজের উপরেই চটে উঠলাম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, এর কোনো অর্থ নেই, তবু পৃথিবীতে যত অবাস্তব উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে আজকে এই রাতে। হালে কতগুলো বিলেতি ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তারই প্রতিক্রিয়ায় এসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম। দস্তুর মতো প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম সংখ্যাতত্ত্বের কতকগুলি জটিল সমস্যা, যা ভেড়া গোনবার চাইতেও কার্যকর। তারও প্রায় 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেল। এবার আমার চোখে ঘুম নেমে এলো, কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরও বিভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভিতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে। তার কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই। কলকাতার চিড়িয়াখানার কতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরের ছেয়ে আছে সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার উপর পড়ন্ত বেলার খানিক রক্তরৌদ্র কারো নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙ্গা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কালপুরুষের মতো। কিন্তু এখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলাম সেই পড়ন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে নিয়ে চলছে। কোথায় চলছে জানি না, তাদের 4 জনেরই চোখে মুখে একটা বিবর্ণ ক্লান্তি। আর আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলাম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠেছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। এ কি দেখছি আমি? এ কি সত্যি না স্বপ্ন? আলো জেলে দিয়ে উঠে বসলাম। এবার না, আর ঘুমাবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 3টের কাছাকাছি। এই সময়টুকু না হয় আলো জেলে বসেই থাকব। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো, সাহিত্যিক ভদ্রলোককে ধরে কাছে রাখাই উচিত ছিল আমার গাড়িতে। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চাও নেহাত মন্দ ছিল না। হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলাম, কিন্তু ততক্ষণে সত্যিই আমাকে ঘুম পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, আর সেই শকুন, আর তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4জন শবযাত্রী। এবার চিৎকার নয়, এবার আর্তনাদ করে সোজা হয়ে বসলাম। আর পাশের জানলার ভেতর দিয়ে যদি ভোরের ফিকে আভাস দেখা না যেত, তাহলে হয়তো চেন টেনে ট্রেনকে থামাতে হতো, নয়তো ঝাঁপিয়ে পড়তাম দরজা দিয়ে। উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলাম। সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের উপরে ক্ষুদ্র ধূসর ব্রহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছে করছে, হেল হলি লাইট। বেলা 8টার সময় পৌঁছালাম গন্তব্য স্টেশনে। ভুতুরা গাড়িটা থেকে নেমে যখন মুক্তি স্নান হলো, স্টেশনে এক্কা ছিল। মামায় পাঠিয়েছিলেন 1 ঘন্টার মধ্যে 8 মাইল রাস্তা পার হয়ে গেলাম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলেটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাত বাস করেছিলেন। তারপর সেখান থেকে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডব বর্জিত গ্রাম অঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসে আছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট্ট নদী আর কয়েকটি ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লাল রঙের ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনি সেটা ভালোভাবে বলতে পারতেন। মোটের উপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরে কোনো অপরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এই জায়গা তাদের পক্ষে আদর্শ। বাড়ি থেকে অনেকটা আগেই মামা দাঁড়িয়েছিলেন। তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদ্রে, কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি স্লান হাসলাম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম। মামা হো হো করে হেসে উঠলেন। আজবার আগে মাংস টাংস খেয়েছিলিস বোধ হয়। তা না মামা, তা খেয়েছিলাম, মনে হয় একটু বেশি হয়ে গেছিল। তাই? এই কাণ্ড! পেট গরম হলেই লোকে এসব খেয়াল দেখে। রান্নার তো দেরি আছে। ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা 3 নিশ্চিন্তে ঘুমো। আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রুগী দেখবার পাঠ সেরে আসি। ব্রেকফাস্ট চুকে যাবার পরে মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ জুড়ে গেল। তারপর ক্যাম্বিয়াসের খাটিয়ায় গা এলিয়ে দিতে আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিচ্ছিদ্র। ঘুম ভাঙল বিকেল 4টে। বিকট কান্নায় ছুটে বেরিয়ে এলুম বারান্দায়। দেখলাম মামাকে একদল মানুষ
বয়ে আনছে কম্পাউন্ডারের মধ্যে। তাদের চোখে মুখে এ শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। এই এই কি হয়েছে রে? বল না রে, কি হয়েছে মামার? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বল না। বুক ফাটা জিজ্ঞাসা ছুড়ে দিলাম আমি, কিন্তু উত্তরের দরকার ছিল না। আমার মন তার আগেই টের পেয়ে গেছে। তবু কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল? মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় ওঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে তিনি তখনই মারা গেছেন। যখন আমরা মরা নিয়ে বেরোলাম তখন বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলছি। প্রায় মাইল দেড়েক দূরে শ্মশান। কিন্তু এ কি দেখছি আমি? এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলো কোথা থেকে তার ধারালো চূড়োটার উপর অমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আরক্তিম আলো। কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কালপুরুষের মতো। সবই একই, সেই স্বপ্নের সঙ্গে সব এক। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেতপাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার পার্থের তলায় গুড়ি মেরে বসেছিলই বা কে সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, পরবর্তীতে তোমরা কি গল্প শুনতে চাও সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও। আজকের মতো এখানেই। তোমরা শুনছো গল্প রুচি।